পাশাপাশি স্বাভাবিক জীবনযাপন নিশ্চিতকরণে কাজ করছে সরকার বললেন প্রধানমন্ত্রী। সংসদের বাজেট অধিবেশন শুরু। আগামীকাল উপস্থাপিত হবে 2019-20 অর্থ বছরের বাজেট। প্রস্তাবিত বাজেটে মূল্যস্ফীতি 5.4 আর প্রবৃদ্ধি ধরা হচ্ছে 8.2%। দেশে 24 ঘন্টায় আরও 37 জনের মৃত্যু। আক্রান্ত হিসেবে নতুন শনাক্ত হয়েছে 3190 জন। করোনা সতর্কতায় রেড জোন হিসেবে রাজধানীর পূর্ব রাজারবাজার লকডাউন, কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী। আসসালামু আলাইকুম, আমন্ত্রণ মাইটিভির সংবাদে। আপনাদের সাথে আছি আমি ইশরাত জাহান মনি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে চলে যাব পুরো খবরে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সম্মিলিতভাবে করোনা সংকট মোকাবেলার পাশাপাশি দেশের মানুষের স্বাভাবিক জীবনযাপন নিশ্চিতে কাজ করছে সরকার। এছাড়াও করোনা ভাইরাসের কারণে কর্মহীন স্বল্প আয়ের সব পেশার মানুষকে খুঁজে বের করে খাদ্য ও আর্থিক সহায়তা পৌঁছে দেওয়া হয়েছে বলেও জানান তিনি। বিকেলে স্পিকার শিরিন শারমিন চৌধুরীর সভাপতিত্বে শুরু হওয়া জাতীয় সংসদের 8ম অধিবেশনে শোক প্রস্তাবের আলোচনায় তিনি সব কথা বলেন। প্রথা অনুযায়ী সংসদ সদস্য, জাতীয় অধ্যাপক সহ বিশিষ্টজনদের মৃত্যুতে শোক প্রস্তাব গৃহীত হওয়ার পর বৃহস্পতিবার বিকেল 3টা পর্যন্ত সংসদের অধিবেশন মুলতবি করা হয়। অগোচরে থেকে যাওয়া যে বিশাল একটা জনগোষ্ঠী, তাদের কষ্ট, তাদের দুঃখটাও যাতে একটু লাঘব করা যায় সেটুকু আমি চেষ্টা করে যাচ্ছি, যে তাদের কাছে কিছু পৌঁছে দেওয়া, তাদের সহযোগিতা করা। এবং সেভাবে আমাদের প্রচেষ্টা, প্রত্যেকটা জেলায় জেলা প্রশাসকের কাছে আলাদাভাবে ফান্ড দিয়ে রেখেছি, যে সেখানে একটা মানুষ যেন না খেয়ে কষ্ট না পায়। প্রত্যেকের যেখানে খবর পাবে তাদেরকে যেন সহযোগিতা করা যায়। এভাবে শুধু প্রাণঘাতী করোনা মহামারীর মধ্যে বিকেল 5টায় শুরু হয়েছে একাদশ জাতীয় সংসদের দ্বিতীয় বাজেট অধিবেশন। কাল জাতীয় সংসদে অর্থমন্ত্রী আ.হ.ম মুস্তফা কামাল উপস্থাপন করবেন 2020-21 অর্থ বছরের বাজেট। সংশ্লিষ্ট সূত্র বলছে, এবারের বাজেটের আকার 5,68,000 কোটি টাকা, যেখানে মূল্যস্ফীতি 5.4 আর প্রবৃদ্ধি ধরা হচ্ছে 8.2%। আমিনুল মজলিসের রিপোর্ট। সারা বিশ্বেই চলছে করোনা ভাইরাসের দাপট। বাংলাদেশেও প্রায় প্রতিদিনই বাড়ছে আক্রান্ত আর মৃতের সংখ্যা। এমনই প্রতিকূলতার মধ্যেই চূড়ান্ত করা হয়েছে 2020-21 অর্থ বছরের জাতীয় বাজেট। আসন্ন বাজেটে মোট ব্যয়ের আকার ধরা হচ্ছে 5,68,000 কোটি টাকা, আর মোট আয়ের লক্ষ্যমাত্রা ধরা হচ্ছে 3,82,016 কোটি টাকা। এমনই হিসাব ধরেই জাতীয় রাজস্ব বোর্ড এনবিআরকে রাজস্ব আহরণ করতে হবে 3,30,000 কোটি টাকা। নতুন বাজেটে অনুদান সহ ঘাটতির পরিমাণ দাঁড়িয়েছে 1,85,984 কোটি টাকা, আর অনুদান ছাড়া ঘাটতির পরিমাণ হচ্ছে 1,89,997 কোটি টাকা। করোনা ভাইরাস পরিস্থিতি মোকাবেলায় আসন্ন 2020-21 অর্থ বছরের বাজেটে বরাদ্দ বাড়ছে স্বাস্থ্য, কৃষি, প্রতিরক্ষা সহ 9টি খাতে। তবে শীর্ষে রয়েছে জনপ্রশাসন। সব মিলে 2020-21 অর্থ বছরে জনপ্রশাসনে বরাদ্দ হচ্ছে 1,80,715 কোটি টাকা। স্বাস্থ্য খাতে বরাদ্দ বাড়বে 5,554 কোটি টাকা। এই খাতে মোট বরাদ্দ থাকছে 29,246 কোটি টাকা। আর কৃষক টিকিয়ে রাখতে পারলে খাদ্য নিয়ে সমস্যা হবে না, তাই নতুন বাজেটে 2,960 কোটি টাকা বাড়িয়ে কৃষি খাতে বরাদ্দ দেয়া হচ্ছে 29,983 কোটি টাকা। অর্থ বিভাগ মনে করছে, বিশ্ববাজারের জ্বালানি তেলের মূল্য হ্রাসে কমতে পারে নিত্যপণ্যের দামও। এজন্য আগামী অর্থ বছরে মূল্যস্ফীতি নির্ধারণ করা হয়েছে 5.4%। আর অর্থমন্ত্রী হয়তো নতুন বছরের প্রবৃদ্ধিতে দেখানোর চেষ্টা করছেন আশার আলো। তাই 8.2% ধরেই নির্ধারণ করা হচ্ছে আগামী অর্থ বছরের প্রবৃদ্ধি। আগামী বছরে যখনই শুরু হোক না কেন প্রবৃদ্ধির যাত্রা, এবং যে লেভেলে আমরা যেতে পারি না কেন, সেটা শুরুটা কিন্তু হবে ক্ষুদ্র এবং মাঝারি শিল্পগুলোকে। প্রায় 3 কোটি নিম্ন আয়ের মানুষের রুটি রুজিতে আঘাত করেছে করোনা ভাইরাস। তাদের পুনর্বাসনের কথা চিন্তা করে সামাজিক নিরাপত্তা ও কল্যাণ খাতে
1016 কোটি টাকা বাড়িয়ে মোট বরাদ্দ দেয়া হচ্ছে 32,116 কোটি টাকা। সামাজিক নিরাপত্তা বলে বিশাল যে সকল ভাতা আমরা দিচ্ছি, প্রায় 120 ধরনের ভাতা, এগুলো চলবে। এর সংখ্যা এবার বাড়বে, বিশেষ করে নতুন যারা অসুবিধায় পড়েছে কোভিডের জন্য তাদেরকে ইনক্লুড করার জন্য বরাদ্দ রাখা আছে। সংশ্লিষ্টরা বলছেন, মন্দা অর্থনীতি পুনরুদ্ধার আর নিম্ন আয়ের মানুষের পুনর্বাসনকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে এবারের বাজেটে। আমিনুল মজলিস, মাই টিভি, ঢাকা। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, জীবন ও জীবিকার বিষয়কে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে গণমুখী ও কল্যাণমুখী বাজেট আগামীকাল জাতীয় সংসদে উপস্থাপিত হবে। তিনি বলেন, বাজেট প্রণয়নের আগে দীর্ঘ সময় নিয়ে অংশীজনদের মতামত পরামর্শের সাথে সমন্বয় করেই বাজেট প্রণয়ন করা হবে। তিনি আজ এক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে তার বাসভবন থেকে ভিডিও কনফারেন্সিংয়ে যুক্ত হয়ে এসব কথা বলেন। করোনা সংকটে মাননীয় প্রধানমন্ত্রী এ বিষয়ে বিশেষজ্ঞদের মতামত নিয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত নিচ্ছেন। ঠিক তেমনি বাজেট প্রণয়নের আগে দীর্ঘ সময় নিয়ে অংশীজনদের মতামত পরামর্শ নিয়েছেন। অর্থনীতিবিদ ছাড়াও অভিজ্ঞদের পরামর্শ, গবেষণা, পার্টির ইশতেহারের সাথে সমন্বয় করে বাজেট প্রণয়ন করা হয়েছে। জীবন ও জীবিকার বিষয়কে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েই গণমুখী কল্যাণমুখী বাজেট জাতীয় সংসদে আগামীকাল উত্থাপিত হবে। দেশে 24 ঘন্টায় 3,190 জনের করোনা শনাক্ত হয়েছে। একই সময়ে করোনায় মারা গেছে 37 জন। এ নিয়ে এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে 74,865 জনের। এখন পর্যন্ত করোনায় মারা গেছে 1,012 জন। বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এই তথ্য জানানো হয়। আমিনুল মজলিসের আরও একটি রিপোর্ট। দেশে করোনায় মৃত্যুর সংখ্যা 1,000 ছাড়ালো, আর 24 ঘন্টায় সর্বোচ্চ 15,965 জনের করোনা পরীক্ষা করা হয়েছে। একই সময়ের ব্যবধানে শনাক্ত সর্বোচ্চ। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে জানানো হয় এসব তথ্য। পরীক্ষা হয়েছে 15,965টি। যা পরীক্ষা হয়েছে তাতে শনাক্ত হয়েছে 3,190টি। শনাক্তের হার 3,190 জন শনাক্ত হয়েছেন। শনাক্তের হার 19.98%। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে 4,41,560টি নমুনা এবং এ পর্যন্ত শনাক্ত হয়েছে 74,865 জন। গত 24 ঘন্টায় সুস্থ হয়েছে 563 জন এবং এ পর্যন্ত সুস্থ হয়েছেন 15,899 জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 21.24%। গত 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 37 জন। এ পর্যন্ত 1,012 জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার 1.35%। মোট শনাক্তের দিক থেকে এখন চীনের পরই বাংলাদেশের অবস্থান। এক ধাপ এগিয়ে থাকা চীনে শনাক্ত রোগীর সংখ্যা 83,046 জন। রোজকার এই ব্রিফিংয়ে বরাবরের মতোই করোনা ঝুঁকি এড়াতে সামাজিক দূরত্ব বজায় রাখা ও স্বাস্থ্যবিধি মানার উপর গুরুত্ব আরোপ করেছেন সংশ্লিষ্টরা। অবশ্যই বাইরে আসলে মাস্ক ব্যবহার করতে হবে এবং বারবার সাবান পানি দিয়ে হাত ধোয়া, সামাজিক দূরত্ব বজায় রাখা, এই সবগুলি হলো নিজেকে সুরক্ষিত রাখার জন্য প্রধান অবলম্বন। কাজেই নিজেকে সুরক্ষিত রাখার বিবেচনা আপনি সর্বাধিক গুরুত্ব দিবেন। করোনা ভাইরাস আক্রান্ত দেশের তালিকায় এখন 19তম অবস্থানে রয়েছে বাংলাদেশ। আমিনুল মজলিস, মাই টিভি, ঢাকা। বিশ্বজুড়ে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা 73,63,000 ছাড়ালো, আর মৃত্যুর সংখ্যা ছাড়িয়েছে 4,14,000। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন 36,34,000-এর বেশি মানুষ। বিশ্বের মধ্যে করোনা ভাইরাসে আক্রান্তের শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে আক্রান্ত 20,49,000-এর বেশি মানুষ, আর মৃত্যুর সংখ্যা 1,14,000 ছাড়িয়েছে। ব্রাজিলে করোনা আক্রান্তের সংখ্যা 7,42,000 ছাড়িয়ে গেছে, আর মৃত্যু হয়েছে 38,000-এর বেশি মানুষের। আক্রান্তের তৃতীয় অবস্থানে রাশিয়া। এদিকে আক্রান্তের সংখ্যা 2,80,000 ছাড়িয়ে যাওয়ায় ষষ্ঠ অবস্থানে রয়েছে ভারত। মঙ্গলবার রাত 12টার পর থেকে ঢাকার পূর্ব রাজারবাজারে শুরু হয়েছে লকডাউন।
করোনা আক্রান্ত রোগীর বিবেচনায় এলাকাটি রেড জোন হিসেবে চিহ্নিত করে লকডাউনের সিদ্ধান্ত নেয় সরকার। প্রথম দিনে এলাকাবাসীর মধ্যে কিছু মিশ্র প্রতিক্রিয়া থাকলেও বৃহত্তর স্বার্থে তা মেনে নিয়েছে অনেকে। ভ্যানে করে এলাকাবাসীর কাছে স্বাস্থ্যসম্মতভাবে পৌঁছে দেওয়া হচ্ছে কাঁচা তরকারি। শুক্রবার থেকে নিম্ন আয়ের মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ শুরু করা হবে বলে জানিয়েছে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর। আরও জানাচ্ছেন রাকিব হাসান। পূর্ব ঘোষণা অনুযায়ী জোনভিত্তিক লকডাউন কার্যকর শুরু হয়েছে রাজধানীর পূর্ব রাজাবাজারে। এরই মধ্যে বন্ধ করে দেয়া হয়েছে সকল প্রবেশপথ। মাইকিং করে এলাকাবাসীকে ঘরে থাকার অনুরোধ করে যাচ্ছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এই গেট দিয়ে কেউ প্রবেশ করতে পারবেন না, কেউ বেরোতেও পারবেন না। লকডাউন কার্যকর করতে সব ধরনের চেষ্টা চালিয়ে যাওয়ার কথা জানান শেরেবাংলানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। আমরা আসলে এই লকডাউনটাকে প্রপারলি কার্যকর করার জন্য যথেষ্ট চেষ্টা করে যাচ্ছি। ইতিমধ্যে আমি ভিতরে এবং সব গেটগুলো দেখে এসেছি। গেটে সেরকম লোকজন, কোথাও যে গেটগুলো আমরা লক করে দিয়েছি সেখানে ওরকম লোকজন নেই। এদিকে স্বাস্থ্যবিধি মেনে নিত্য প্রয়োজনীয় সব ধরনের পণ্য পৌঁছে দেওয়া হচ্ছে এলাকাবাসীর কাছে। স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করছেন 2 শতাধিক যুবক। এই করোনার টাইমে আমরা সবচেয়ে বেশি অ্যাক্টিভ ছিলাম যে বাসাবাড়িতে আমাদের খামারের থেকে শাকসবজি, মাছ এগুলো আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি। সব ধরনের সুবিধা থাকার পরও কেউ লকডাউন অমান্য করলে আইন অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানান স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর। যারা দরিদ্র লোক তাদের ফুড সাপোর্টটা আমরা যাই দিয়ে আসবো। আগামী পরশু দিন থেকে একটা মানুষ 2-1 দিন গেলে যাওয়ার পরে তার কিন্তু অভাবটা তৈরি হয়। 10% মানুষ আছে যারা বাইরে বের হওয়ার জন্য খুব উদ্গ্রীব থাকে। তো আমরা তো তাদের বোঝাবো সংক্রামক ব্যাধি একটা আইন আছে, একান্তই যদি না মানে যে তার সমস্ত চাহিদা আমরা পূরণ করতেছি, তারপরেও যদি সে বের হয় সেক্ষেত্রে তো আমাদের আইনের প্রয়োগ নিতেই হবে। প্রথম দিনে লকডাউন এলাকা থেকে বের হতে চেয়েও ফিরে যেতে বাধ্য হন অনেকেই। অনেকের আবার দাবি রেড জোনের বাইরে থেকেও লকডাউনে পড়তে হয়েছে তাদের। আমাদের সমস্যা হচ্ছে না, কিন্তু আর কি যারা আমাদের অফিসগুলো খুলছে, যাদের আমার বাবার খুলছে, সে যেতে পারতেছে না। সমস্যা তো একটু হবে, কিন্তু এটা তো মানে উপকারের জন্যই করা হয়েছে, যেন সংক্রমণ বিধিটা না বাড়ে। কিন্তু আমাদের এই এলাকাটা রাজাবাজার না, এটা হচ্ছে গ্রিন রোড, কিন্তু গ্রিন রোডটা বন্ধ করা তখন এই এলাকার লোকজনকে আমরা অপ্রস্তুত হয়ে পড়ছি। রাকিব হাসান, মাই টিভি, ঢাকা। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে অনেকেই ভুগছেন শ্বাসকষ্টে, আর এজন্য দরকার অক্সিজেন। আর এই সুযোগে বাজারে সৃষ্টি হয়েছে অক্সিজেনের কৃত্রিম সংকট। আর দাম বৃদ্ধি তা শুনলে হয়তো চমকে যাবেন সবাই। 7 থেকে 9,000 টাকার অক্সিজেন সিলিন্ডার বিক্রি হচ্ছে 30,000 টাকার উপরে। এ নিয়ে দেখুন সাইদুর রহমান আবিরের রিপোর্ট। প্রতিনিয়তই করোনায় আক্রান্ত হচ্ছে হাজার হাজার মানুষ, আর এর অনেকের মধ্যেই শ্বাসকষ্ট থাকছে, আর যে কারণে বাড়ছে অক্সিজেনের চাহিদা। অক্সিজেন 2 মাস আগেও স্বাভাবিকভাবেই ভাড়া পাওয়া যেত বাসায় থাকা রোগীদের জন্য, কিন্তু এখন পাওয়া যাবে না ভাড়া, আর ফুল সেট কিনতে গেলে অক্সিজেন হয়ে যাবে সোনার হরিণ। গুনতে হবে প্রায় 250,000 টাকা। সিন্ডিকেটের কাছে অসহায় হয়ে পড়ছে ভুক্তভোগী এসব মানুষগুলো। কি অক্সিজেন ভাড়া নিতে আসছেন সিলিন্ডার নাকি কিনতে? ক্রয় করার জন্য আসছি। রোগী তো আমাকে বাঁচাতে হবে, কিন্তু ওনাদের যে অবস্থা রেট বাড়াইছে, যে ডাবলের উপর ডাবল, 8,000, 10,000, 12,000 টাকা ছিল, সেটা 30,000, 35,000, তারপর নাই। কিন্তু এমনি অক্সিজেন পাওয়া যাচ্ছে না অনেকের ক্ষেত্রে। যেমন আমার ছোটো ভাইও এখন করোনা টেস্ট করাইছে, সে অক্সিজেন পাচ্ছে না। এখন বাসা বাড়িতেও নিয়ে যায় স্টক করতেছে, এরকম টাইপের। এই সুযোগটাই কি নিচ্ছে দোকানগুলো? জি। মানুষের এই অভিযোগের সত্যতা জানতে কয়েকটি মেডিকেল ইকুইপমেন্টের পাইকারি ও খুচরা বাজারে আমরা এবার জানতে চাই অক্সিজেনের দাম কত বেড়েছে। এটা হলো ফ্লোমিটার, অক্সিজেন ফ্লোমিটার। এই সিলিন্ডারের প্রেশার থাকে হলো 2000 PSI। এই রেগুলেটরের মাধ্যমে ওইটা হয়ে আসে মাত্র 5 PSI। এখন এটাই সোনার হরিণ। মূলত শর্ট কি এটাই? এইটাই সিলিন্ডার শর্টেজ আছে, বাট এটা বেশি শর্ট। এটা আসে করতে? এটা আসে মূলত চায়নার থেকে। এটা কি চায়না থেকে যে কেউ আনতে পারে নাকি ডিলারশিপ? না, এটা যারা ডিলার ডিস্ট্রিবিউটর তারা আনতে পারে। আমরাও আনতাম, বাট ওখানে এখন অনেক হাই। আমরা যে একটা অক্সিজেন রেগুলেটর কিনতাম $5 থেকে $60, ওই একটা কিনা লাগতেছে এখন প্রায় $15। যে একটা সিলিন্ডার কিনতাম আমরা $70 থেকে $90, ওই একটা কিনা লাগতেছে এখন $130 থেকে $150। একটা ফেস মাস্ক যেটা বিক্রি হয়, অক্সিজেন মাস্ক যেটা বলে, এটা আমাদের আগে কিনা ছিল বাংলাদেশি টাকা 23 টাকা। এটা এখন চায়নার থেকে আনতে গেলে আমাদের কিনে আনতে হবে 230 টাকা। সিলিন্ডারগুলো আগে ছিল আপনার হচ্ছে কমপ্লিট 10,000 টাকা বা 8,500 টাকা।
সেইগুলো এখন 30,000 টাকা করে কমপ্লিট সেট নিচ্ছে। একটা সিলিন্ডার চাইনিজ যেটা, এটার আগের পূর্ব মূল্য ছিল 5.5 থেকে 6,000 টাকায়, এখন ওই চাইনিজ সিলিন্ডারটা এখন 22 থেকে 25,000 টাকায় বিক্রি হচ্ছে। করোনার এই দুর্যোগ পুঁজি করে কেন বাড়ছে এবং অক্সিজেনের বাংলাদেশের নিয়ন্ত্রক কারা? আমাদের দেশে 75% অক্সিজেন এবং গ্যাসের ব্যাপারে যাই বলেন সেটা কন্ট্রোল করে লিন্ডে বাংলাদেশ। যখন বাংলাদেশ অক্সিজেন কমায় লিন্ডে, তাদের কাছে গেলে পরে তারা সাপ্লাই দিতে পারতেছে না। ইসলাম গ্রুপ আছে, তারাও ঠিক মতো দিচ্ছে না, দাম বাড়ায় নিতেছে। ওই সিলিন্ডারটা এখন ওরা একজনের কাছে দিয়ে দিচ্ছে, যে কোনো একটা বড় একজন লোক যে যারা 400-500 পিস সিলিন্ডার একসাথে রাখছে, একসাথে রেখে ওরা আমাদেরকে হাই রেটে বিক্রি করছে। আমাদের মানুষের এই দুর্যোগে অক্সিজেনের দাম বৃদ্ধির বিষয়ে দেখভালের দায়িত্বে থাকা কর্তৃপক্ষের কোনো নজরদারি দেখা যায়নি। দাম নিয়ন্ত্রণে তারা ব্যবস্থা নিলে উপকৃত হতো ভুক্তভোগীরা। সাইদুর রহমান আবির, মাই টিভি, ঢাকা। করোনা ভাইরাসের সংক্রমণ দিন দিন বাড়ছে মৃত্যুর সংখ্যা। এর মাঝে রাজধানীবাসীর কাছে আরেক আতঙ্কের নাম ডেঙ্গু। করোনার পাশাপাশি ডেঙ্গুর প্রকোপ বাড়লে দেশের স্বাস্থ্য ব্যবস্থা হুমকির মুখে পড়বে বলে মনে করেন বিশেষজ্ঞরা। এডিস মশার বংশবিস্তার নিয়ন্ত্রণে রাখতে সম্ভাব্য সব ধরনের পরিকল্পনা চলমান বলে জানায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। SM আরিফের রিপোর্ট। সামনেই বর্ষা মৌসুম, রাজধানীতে বাড়ছে মশার উপদ্রব। একটু বাড়ছে, বৃষ্টি হইলে পরে একদিন হয়তো একটু কমে, এরপরের দিন আবার হয় আর কি। এখনো অনেক মশার বাড়তি, ওই যে হাউজে বসতে পারি না, সন্ধ্যার পরে অনেক মশা। 3 মাস যাবত আজকে এই রাস্তার মধ্যে এরকম ময়লা পানি জমে আছে, জায়গায় জায়গায় ময়লা পড়ে আছে। কোনো সিটি কর্পোরেশন থেকে কোনো রকম নতুন কোনো পদক্ষেপ নেই। ইতিমধ্যে বৃষ্টি হওয়ায় বিভিন্ন স্থানে জমেছে পানি, তাতে মানুষের মধ্যে বিরাজ করছে ডেঙ্গু আতঙ্ক। গত বছর আমার ওয়াইফ প্লাস আমার বাচ্চা ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে। এলাকাবাসী এমনি ইসে নিয়ে আতঙ্কিত, করোনা নিয়ে আতঙ্কিত। এখন আবার যদি ডেঙ্গু শুরু হয়, দুইটা মিলে একটা আরো হজবড় সৃষ্টি হয়ে যাবে আর কি এলাকার জন্য। এটা চিন্তার বিষয়, কারণ মরার উপর খড়ার গার মতো হবে যদি আবার অন্যান্যবারের মতো আতঙ্কিত হয় মশার আক্রমণটা। ইচ্ছা করলে এটা প্রোটেকশন দেওয়া যায়, আর এটা প্রোটেকশন দেওয়াটা খুব জরুরি। করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের মাঝে ডেঙ্গুর প্রকোপ বাড়লে দেশের স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়ার আশঙ্কা অধ্যাপক ডাক্তার ABM আব্দুল্লাহর। আমার ভয় হচ্ছে এবার কিন্তু কোনো একটা হসপিটাল বাদ নাই, বিশেষ করে সরকারি অনেকগুলো কোভিড হসপিটাল, ইভেন প্রাইভেট গুলোতেও কিন্তু করোনার চিকিৎসা হচ্ছে। বেড কিন্তু অনেক জায়গায় খালিই নেই বলতে পারেন। এখন যদি আল্লাহ না করুক যদি এবার ডেঙ্গুর সংক্রমণ বাড়তে থাকে, তাহলে তো আমরা জন্য এটা ভয়াবহ বিপর্যয় ডেকে আনবে। কিন্তু আমরা মনে হয় যে স্বাস্থ্য ব্যবস্থা মনে হয় ভেঙে পড়বে, এটাকে সামাল দেওয়া কঠিন হয়ে দাঁড়াবে। সেজন্য আমাদের বিশেষ করে বড় বড় শহরগুলো যেগুলো বা সিটি কর্পোরেশন যেগুলো আছে, মিউনিসিপ্যালিটি আছে, এগুলো তো জোরে সোরে কার্যক্রম শুরু করা দরকার মশক নিধনের জন্য। তাহলে আমরা ডেঙ্গু থেকে বাঁচতে পারবো, কারণ ডেঙ্গু কন্ট্রোল করা খুব কঠিন ব্যাপার না। রাজধানীতে এডিস মশার নিধনে নিজেদের কর্মপরিকল্পনার কথা জানান ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নির্বাহী কর্মকর্তা মাসুদ হোসেন। আমাদের গতবার একটা ভয়াবহ অভিজ্ঞতা হয়েছে, সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আমরা উত্তর সিটি কর্পোরেশন এবার প্রথম থেকে, আপনি জানেন, ফেব্রুয়ারি মাস থেকে কিন্তু প্রস্তুতি শুরু করেছে। বৃষ্টি হওয়ার সাথে সাথেই নগর ভবন থেকে সংশ্লিষ্ট স্থানীয় ঊর্ধ্বতন কর্তৃপক্ষ একটা নির্দেশনা দিয়ে দেন যেন এই বৃষ্টির জমা পানিগুলো প্রতি যেন খেয়াল রাখা হয়। তারপর পরে যেহেতু কাজগুলো করা হচ্ছে, আশা করছি যে সেজন্য এবার প্রবণতাটা আগের মতো হবে না। গত বছর 6 মাসের ব্যবধানে দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা লাখ ছাড়িয়েছিল, মৃত্যু হয়েছিল প্রায় 300 জনের। SM আরিফ, মাই টিভি, ঢাকা। করোনা মহামারীর মাঝেও মানুষের প্রতি কর্তব্যের তাগিদে নিরলসভাবে কাজ করছেন সংবাদকর্মীরা। অনেক সময়ই জীবনের তোয়াক্কা না করে সংবাদ সংগ্রহে যেতে হয়েছে ঝুঁকিপূর্ণ স্থানে, ফলে করোনা আক্রান্ত হয়েছেন অনেকে, একই সাথে আক্রান্ত হয়েছে পরিবার। কিন্তু সব প্রতিকূলতা দূর করে সুস্থ হয়েছেন অনেক দম্পতি। মাহবুব সৈকতের রিপোর্ট। মানুষকে সচেতন করতে এবং সর্বশেষ তথ্য পৌঁছে দিতে অন্যান্য সহকর্মীদের মতো করোনার শুরু থেকেই কাজ করেছেন এই সংবাদকর্মীও। এক পর্যায়ে কোভিড-19 জীবাণু প্রবেশ করেছিল তার শরীরেও। প্রথম তো ওইভাবে আসলে বোঝা যায় না, হালকা জ্বর আসে। দ্বিতীয় দিনও যখন জ্বর ছিল তখন প্যারাসিটামল খেলাম এইরকম, কিন্তু থার্ড ডেতে আমার ওয়াইফেরও জ্বর আসলো, তখন আসলে আমরা একটু টেনশনে পড়লাম। করোনার লক্ষণ দেখা দেয় তার সহধর্মিনীরও। পরীক্ষায় শনাক্ত হয় জীবাণু। খুব ভয় লাগছিল, মানসিকভাবে ভেঙে পড়ছিলাম,
মনে হচ্ছে যে আমি মনে হয় আর বাঁচতে পারবো না। করোনার রেজাল্ট যখন পজিটিভ আসে আমাদের কাছে মনে হচ্ছিল যে মৃত্যু বুঝি আমাদের সামনে চলে আসছে। ঘরে দেখভালের অন্য কেউ না থাকায় এই দম্পতি চিকিৎসা নেন হাসপাতালে ভর্তি থেকে। প্রচণ্ড মাথা ব্যথা আর শরীর ব্যথা তো আছেই, এতটাই দুর্বল আমরা যে রান্না করে যাব, গরম পানি টানি করবো, মানে সেই শক্তিটাই পাওয়া যাচ্ছে। হসপিটালে যেটা হলো সব ধরনের অ্যারেঞ্জমেন্ট যেহেতু আছে, তখন আমরা মানসিকভাবে কিছুটা আশ্বস্ত হলাম। অন্যান্য হাসপাতালের যে চিত্রগুলা একদিন আমরা গণমাধ্যমে দেখছিলাম, হলি ফ্যামিলিতে আমার অনেকটা বিপরীত অভিজ্ঞতাই হয়েছে। আমরা দুজনকে সবচেয়ে বেশি সাপোর্ট দিয়েছি। ভয়ঙ্কর একটা সময় পার করেছি আমরা, কারণ একা ছিলাম। আমাদের পাশের কেবিনে একজন মারা গিয়েছিল করোনা আক্রান্ত রোগী। তখন এটা শুনে আমাদের আমরা ভয়ে ছিলাম। করোনা শনাক্ত হওয়াদের প্রতি প্রতিবেশীদের নেতিবাচক মনোভাবের বিপরীতে রাজধানীতে ভাড়া বাসায় থাকা এই সংবাদকর্মীর বাড়িওয়ালার ছিল ইতিবাচক মনোভাব। আমি ভাগ্যবান যে আমার বাড়িওয়ালা খুবই সাপোর্ট দিয়েছে, প্রতিদিনই প্রায় হসপিটালে ফোন দিত। জীবাণুমুক্ত হতে মানসিক শক্তি সবচেয়ে জরুরি বলে মনে করেন করোনা বিজয়ীরা। সুস্থ হওয়ার পরে তো মনে হচ্ছে যে না, এটা কোনো বিষয়ই না, এটা খুবই ছোটখাটো একটা বিষয়, এটা নিয়ে এত প্যানিক হওয়ার কিছু নেই। বাসায় বসে ট্রিটমেন্ট নিলে আমি মনে করি যে বেটার। আমার অভিজ্ঞতা থেকে আমার কাছে যেটা মনে হয় যে এই রোগের মেইন চিকিৎসাই হলো মনোবল ধরে রাখা। আর সবচেয়ে বড় কথা হলো যে স্ট্রং থাকলে তো শরীরের ইমিউনি সিস্টেম, যেটা রোগ প্রতিরোধ ক্ষমতা, সেটাও কিন্তু বেড়ে যায়। অন্যের সুস্থতায় প্লাজমা দিতেও প্রস্তুত খালিদ এবং প্রিয়াঙ্কা দম্পতি। যদি কারো প্রয়োজন পড়ে আমি অবশ্যই দিব। আল্লাহর রহমতে আমরা প্লাজমা দিব। মাহবুব সৈকত, মাই টিভি, ঢাকা। পদ্মা সেতুর 25 ও 26 নম্বর পিলারের উপর 31তম স্প্যান বসানো সম্পন্ন হয়েছে। এর ফলে দৃশ্যমান হলো সেতুর 4650 মিটার। এই পিলারের মাঝামাঝি শিমুলিয়া কাঁঠালবাড়ি নৌ রুটের চ্যানেল থাকায় এই নৌ রুটের ফেরি, লঞ্চ, স্পিডবোট, ট্রলার সহ সব ধরনের নৌযান সন্ধ্যা 7টা পর্যন্ত চলাচল বন্ধ থাকবে। 31তম স্প্যানটি জাজিরা প্রান্তের শেষ স্প্যান। জাজিরা থেকে স্প্যান যুক্ত হয়ে মাওয়ার কাছাকাছি চলে আসলো। নিচে আরও একটি বিরতি, ফিরে আসছি একটু পরে। সেই পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। স্বাগত আবারও, আপনারা দেখছেন মাই টিভি সংবাদ। কথায় আছে, দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝে না অনেকেই। দাঁত যে কত অমূল্য সম্পদ, হারানোর পরে বা দাঁত অসুস্থ হলে ভুক্তভোগী তা বুঝতে পারেন। এজন্য করোনা মহামারীর এই সময় দাঁতের সুস্থতা কি করতে হবে তা তুলে ধরেছেন বিশেষজ্ঞরা। আরও জানাচ্ছেন মাহবুব সৈকত। করোনা সংক্রমণ থেকে বাঁচতে অধিকাংশ মানুষই এখন ঘরবন্দি। শারীরিক জটিল অসুস্থতা ছাড়া হাসপাতাল এবং চিকিৎসকের শরণাপন্ন হচ্ছে না বেশিরভাগই। করোনাকালীন ঘরে বসেই দাঁত এবং মুখের যত্নের ব্যাপারে পরামর্শ তুলে ধরেন এই বিশেষজ্ঞ। করোনাকালীন আপৎকালীন সময়ে মুখ ও দাঁত সুস্থতার জন্য আমাদের প্রথমে চেষ্টা করতে হবে যেন নিজে দাঁতের সমস্যাগুলো আমরা সমাধান করতে পারি। এই জন্য প্রথমে আমাদের নিয়মিত এবং সঠিকভাবে সঠিক সময়ে দাঁত ব্রাশ করা, যেমন রাত্রে ঘুমানোর আগে অবশ্যই দাঁত ব্রাশ করা। দ্বিতীয়ত ডেন্টাল ফ্লোস ইউজ করা, যেমন প্রতিবার খাবারের পরে দুই দাঁতের মাঝখানে বা ইন্টারনেটের স্পেসে খাবারগুলো লক থাকে, সেগুলো ডেন্টাল ফ্লোস দিয়ে সঠিকভাবে এবং সুন্দরভাবে পরিষ্কার করা। তৃতীয়ত নিয়মিত খাবার পরে লবণ এবং কুসুম গরম পানিতে কুলিকুচি করা। দাঁতের মধ্যে খাবার ঢুকে গেলে তা বের করতে টুথপিক বা এ জাতীয় শক্ত কোনো কিছু ব্যবহার না করার ব্যাপারেও সতর্ক থাকার কথা বলেন তিনি। আরেকটা জিনিস অ্যাভয়েড করতে হবে যে আমরা একটা জিনিস সবসময় ভুল করে যে দাঁতে আমরা টুথপিক ইউজ করি, এটা কখনোই ব্যবহার করা যাবে না, কারণ টুথপিকের শার্প মার্জিন মাড়িতে ইনজুর হয়ে পেরিডন্টাল সমস্যা হতে পারে বা যে কোনো গুরুতর সমস্যা হতে পারে। এছাড়া নিয়মিত মৌসুম এবং দেশি ফলমূল খাবো। আমরা যদি এই কয়েকটা নিয়ম সঠিকভাবে মেনটেন করতে পারি, আমরা নিজে দাঁতের 70 to 80% সমস্যা প্রিভেন্ট করতে পারি। যেমন খুব বেশি ব্যথা হলে আমরা সেখানে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী কাজ করব। সুস্থ থাকতে সচেতনতার সাথে জীবন যাপনের বিকল্প নেই বলে জানান ডাক্তার হাদিউজ্জামান। এই ব্যাপারে আমরা সচেতন থাকবো। মাহবুব সৈকত, মাই টিভি, ঢাকা।
সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। এছাড়া ইউটিউবে মাই টিভির সংবাদ পেতে ভিজিট করুন youtube/mytvbdnews এবং আমাদের অনুষ্ঠান দেখে ভিজিট করুন youtube/mytvবাংলা, facebook/mytvবাংলা, twitter/mytvবাংলা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে আমি বিদায় নিচ্ছি ইশরাত জাহান মনি। করোনা সংক্রমণ প্রতিরোধে সবাই সতর্ক থাকুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন। আল্লাহ হাফেজ।